সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটি হলো টেন্স। এই টেন্স শেখা নিয়ে তোমরা যারা চিন্তিত রয়েছ এবং অনেকেই বিভিন্ন শর্টকাট ওয়েতে শেখার পরে বারবার ভুলে যাও, তো এই গুরুত্বপূর্ণ ইংরেজি টপিকটি তোমরা যাতে আর কখনো না ভুলো সেই জন্য আমি তোমাদেরকে খুব সহজ কৌশলে আজকে বিস্তারিত বেসিক থেকে তোমাদেরকে এই টেন্স ক্লাসটি শেখাবো এবং যার মধ্যে দিয়ে তোমরা আর কখনোই ইনশাল্লাহ এই টেন্স ভুলবে না। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদেরকে টেন্স কি এই বিষয়টা বুঝতে হবে। তাহলে দেখো, টেন্সের বাংলা হলো সময় বা কাল, অর্থাৎ ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। তো আমরা এই সংজ্ঞার মধ্যে যদি খুব ভালো করে লক্ষ্য করি, এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এক হলো ভার্ব আর একটি হলো সময়। তো ভার্ব কি জিনিস? তো এই ভার্বটার কাজ সম্পাদন হওয়ার অর্থাৎ করার, সমাপ্ত করার যে সময়টা, সেটাকেই টেন্স বলছি। তাহলে আসলে ভার্বটা কি? ভার্ব হলো এমন একটি শব্দ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝাবে। তাহলে ভার্বের মধ্যে আমরা কি কি পাই তোমরা অনেকেই জানো, যেমন ইট। ইট মানে হলো খাওয়া, তো খাওয়া কি? একটা কাজ। এরপরে যদি আমি বলি গো, গো মানে হলো যাওয়া, তো যাওয়াটা একটা হলো কাজ। এভাবে যদি আমরা বলি প্লে মানে কি? খেলা করা, তো খেলা করা একটা কাজ। তাহলে এভাবে তোমরা অনেকগুলো ভার্বের দেখতে পাচ্ছ। এছাড়াও অনেক ভার্ব রয়েছে, তো যেগুলো দ্বারা আসলে আমাদের কিছু করা বোঝাবে, কাজ করা বোঝাবে, সেগুলোই মূলত ভার্ব। এই ভার্বটা বা তুমি যে কাজটা করবা, সেই কাজটা কোন সময়ে করছো, সেই সময়টাই মূলত টেন্স। তাহলে এখন সময় জিনিসটা কি? তো সময় বলতে আমরা তিনটা জিনিসকে বুঝতে পারি। একটা হলো বর্তমান, যেটা তুমি এখন করছো, আমার ভিডিওটি দেখছো, এটা হলো বর্তমান সময় অর্থাৎ প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা ইংরেজিতে বলি। আরেকটি রয়েছে যা আগে করে ফেলেছ, যেমন তোমার বয়স যখন 2 বছর ছিল তখন তুমি কত মজার কাহিনী করেছো, তো এটা তো এখন অতীত হয়ে গেছে। তো যেটাকে আমরা অতীত বলি, সে থেকেই আমরা বলছি অতীতকাল বা অতীত সময় অর্থাৎ পাস্ট টেন্স। এবং সামনে তুমি এখনো করনি, করবে, এরকম কাজকে আমরা কি বলছি? ভবিষ্যৎ সময় বা ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স। তো এই তিনটা সময়েই কিন্তু আমরা এই ভার্বের এই কাজগুলো সম্পন্ন করছি। তাহলে এই সম্পন্ন করার সময়গুলোই মূলত টেন্স। এখন আমরা যদি টেন্সের প্রকারভেদের দিকে আস্তে আস্তে যেতে চাই, তাহলে আমরা মনে রাখতে হবে দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমরা মূলত টেন্সগুলোকে পাই, যার ইতিমধ্যে একটা বুঝে গেছো, সেটা হলো সময়, আরেকটি হলো কাজ বা কাজের সেই অবস্থা। তো সময়টা কিভাবে আমরা টেন্সের আরো কিছু উদাহরণ দেখলে বুঝতে পারবো। ধরো বললাম যে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তাহলে তুমি এই তিনটা উদাহরণে দেখতে পাবে যে আমি ভাত খেয়েছিলাম, এটা আমি বোঝাচ্ছি আগে কখনো খেয়েছিলাম সেটা বোঝাচ্ছে। আমি গতকালও খাইতে পারি, আমি তার আগেও খেতে পারি, অর্থাৎ আমার অতীতে বোঝাচ্ছে। আমি ভাত খাই, এটা আমার বর্তমান সময়ে আমি যে এই কাজটা করি, খাওয়ার কাজটা যে আমি বর্তমানে করি, সেটা বোঝাচ্ছে। এরপরে যদি দেখো আমি ভাত খাবো, আমি এখনো ভাত খাই নাই, আমি সামনে খাবো, তাহলে এটা দ্বারা আমি ভবিষ্যতের সময়ে ওই কাজটা করব বোঝাচ্ছি। অর্থাৎ সময়ের উপরে আমি কাজগুলো করছি, সময় বুঝে, অর্থাৎ যে সময়ে করছি আমরা সেটাকে সেই টেন্স বলছি। আরো একটু ক্লিয়ার করে দিই, আমি ভাত খাচ্ছি, এটা দ্বারা তুমি কি বুঝবা? অর্থাৎ আমি এখন খাচ্ছি। আমি ভিডিও দেখছি, এর মানে কি বোঝাবে? তুমি এখন দেখছো, অর্থাৎ বর্তমান সময়ে তুমি কাজটি কি সম্পন্ন করছো না? তাহলে বর্তমান সময়ে যখন তুমি করবে, তখন এটা তুমি নিশ্চিতভাবে বলবে প্রেজেন্ট টেন্স। এখন যদি তুমি বলো যে আমি ভাত খেয়েছিলাম, খাচ্ছিলাম, তাহলে ভাত খাচ্ছিলাম, আমি ভিডিও দেখছিলাম। আজকে তুমি এই ভিডিওটা দেখার পরে যদি তোমার বন্ধুদের কাছে গল্প করো, তখন তুমি কি বলবে? আমি ভিডিও দেখছিলাম তখন। তাহলে এটা অতীতে চলে যাবে, তো তখন সেটা অতীত সময়ে সম্পন্ন হবে, অর্থাৎ সেটাকে আমরা তখন বলবো পাস্ট টেন্স। এখন যদি তুমি এটা বলো যে আমি এই ভিডিওটা তাদেরকে দেখাবো, এই ভিডিওটা তাদেরকে দেখাতে থাকবো, আমি ওই কালকে বন্ধুদের সাথে খেতে থাকবো, এরকম কিছু যদি বলো,
তাহলে সেটা কি এখনো কিন্তু সম্পন্ন হয়নি, তার মানে সেটা সম্পন্ন হবে, সামনে এখনো হয়নি, অর্থাৎ ভবিষ্যৎ সময়ে হবে কাজটা। তার মানে সেটা কি ভবিষ্যৎ সময়ে হচ্ছে, তাই ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্স। তাহলে আমরা সময়ের ভিত্তিতে টেন্স কয়টা পাচ্ছি? 3 ধরনের টেন্স পাচ্ছি। সেটা হলো এক প্রেজেন্ট টেন্স, 2 পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। তো মূল সমস্যা হলো আমাদের 12 প্রকারের টেন্সটা আসছে কোথা থেকে। তো এখানেই মূলত মজার একটা বিষয়। তো খেয়াল রাখবা যে সময়ের উপর ভিত্তি করে আমরা টেন্স 3 রকম পাইলাম। এবার আসো কাজের উপরে আমরা দেখি টেন্স কয় প্রকার পাই। মনে রাখবা কাজের অবস্থাটা, তুমি যেই উদাহরণগুলো দেখলা সেখানে তুমি কখনো ভাত খাচ্ছ, তার মানে কাজটা কি চলমান আছে। কখনো বলছো আমি ভাত খেয়েছি, তার মানে কি কাজটা শেষ হয়ে গিয়েছে। এই যে কাজের যে বিভিন্ন অবস্থা, এই অবস্থা আসলে কয় রকমের হয়ে থাকে? এটা 4 রকমের হয়ে থাকে। 1 নম্বরে যে কাজের অবস্থা সেটা হলো ইনডেফিনিট, অর্থাৎ অনির্দিষ্ট বা অনিশ্চিত। অর্থাৎ কাজটা কি চলছে না কাজটা শেষ হয়ে গেছে এটা তুমি বুঝতে পারবে না। যেমন আমি ভাত খাই, এটাকে দ্বারা কি তুমি এই শব্দটা দ্বারা কি এই বাক্যটা দ্বারা কি তুমি বুঝছো যে আমি এখন খাচ্ছি? তুমি বুঝতে পারছো না যে এটা আমি এখন করছি না, এটা তুমি বুঝতে পারছো। আবার আমি কি এটা তো কি তুমি বুঝতে পারছো যে খাওয়াটা আমার শেষ হয়ে গেছে? আমি বলছি আমি ভাত খাই, কিন্তু আমি বলছি না আমি ভাত খাচ্ছি, যেটা দ্বারা তুমি বুঝবা যে এখন চলছে। তার মানে এটা একটা স্বাভাবিক ঘটনা। তো এরপরে বলতে পারো আমি ভাত খেয়েছিলাম, এটা যদি বলো তাও কিন্তু তুমি বুঝতে পারবে না কাজটা কি তখন শেষ হয়ে গিয়েছিল না কাজটা তখন চলছিল। বলছো খেয়েছিলাম, তার মানে ওই সময়ে অতীতের কোনো সময়ে কাজটা সংগঠিত হয় এরকম বোঝাচ্ছে। তো এই ইনডিফিনিট দ্বারা অনির্দিষ্ট বোঝাবে, না চলছে না শেষ হয়ে গেছে এরূপ অবস্থা বোঝাবে। অর্থাৎ এই দুইটা বোঝাবে না যে শেষ হয়ে গেল না তুমি বুঝতে পারবে না। তো এরপর দেখো কাজের যে 2 নম্বর অবস্থা আছে সেটা হলো কন্টিনিউয়াস, অর্থাৎ তুমি ওই উদাহরণটা দেখে বুঝতেই পারবা কাজটা চলমান রয়েছে। যেমন আমি ভাত খাচ্ছি, তাহলে কি কাজটা এখন আমার চলমান রয়েছে। আমি ভিডিও দেখছি, তার মানে এখন চলমান রয়েছে। আমি ফুটবল খেলছি, তার মানে এটা চলমান রয়েছে। তো চলমান কাজকে কন্টিনিউয়াস বলা হয়। তাহলে তোমাকে যখন যে কোনো উদাহরণ দিয়ে বলা হবে তখন তুমি কিন্তু দেখে ওই কাজের ধরন দেখেই কিন্তু বলতে পারবা এটা কন্টিনিউয়াসে রয়েছে না ইনডেফিনিটে রয়েছে না পারফেক্টে রয়েছে। তো কাজের 3 নম্বর অবস্থা কি? পারফেক্ট, অর্থাৎ এটা দ্বারা বোঝাবে কাজ শেষ হয়ে গেছে। আমি ভাত খেয়েছি, এটা দ্বারা দেখো খাওয়াটা শেষ হয়ে গেছে বলছি। আমি ফুটবল খেলেছি, আমি স্কুল গিয়েছি, তার মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তুমি স্কুল গিয়েছো, তখন তুমি কি বলবো? আমি স্কুল গিয়েছি। তার মানে ওই কাজটা তুমি আগেই শেষ করে ফেলেছো, কিছুক্ষণ আগে শেষ করে ফেলেছো, এটা বোঝাচ্ছে। আমি ভাত খেয়েছি, কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। তো যখন কোনো কাজ এরকম শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে এরূপ বোঝাবে, তখন মনে রাখবা সেটা পারফেক্ট অবস্থা বোঝাবে। এবং সবশেষ যেটা রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কিছুটা শেষ হয়ে গিয়ে চলমান রয়েছে এরকম বোঝাবে। ধরো তুমি ভাত খাও 20 মিনিট ধরে, তো তুমি যদি বলো আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তার মানে কি তুমি 20 মিনিটের 10 মিনিট খাওয়াটা শেষ করে ফেলেছো, আর 10 মিনিট বাকি আছে। তার মানে কি কাজটার কিছু অংশ শেষ হয়ে গেছে এবং সামনে আরো চলবে। এই ভিডিওটার যদি তোমরা দেখো যে মোট ভিডিওর ডিউরেশন রয়েছে 20 মিনিট, তাহলে তুমি 10 মিনিট দেখে ফেললে কি বলবে? আমি 10 মিনিট ধরে ভিডিওটি দেখছি। তার মানে 20 মিনিটের 10 মিনিট তুমি অলরেডি কাজ দেখে ফেলেছ। তার মানে এরকম কাজ যেটা কিছুটা শেষ হয়ে যেয়ে আরো সামনে চলমান রয়েছে। তাহলে আমরা উদাহরণগুলো এখানে দেখেই বুঝতে পারছি, এবং আমরা প্রত্যেকটা উদাহরণ পরবর্তীতে আমরা নিজেরাই এইগুলো বলতে পারবো। তাহলে আমরা যদি এখন খেয়াল করি, তাহলে এখন আমরা এটা বলতে পারছি যে সময় ও কাজের উপরে ভিত্তি করে আমরা টেন্সকে 12 প্রকারের পেয়ে থাকছি। অর্থাৎ বর্তমানে যদি কাজটা অনির্দিষ্ট হয় তাহলে সেটাকে বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। বর্তমানে যদি কাজটা চলমান অবস্থায় থাকে তাহলে সেটাকে বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে যদি কাজটা শেষ হয়ে যায় তাহলে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট। এবং বর্তমানে যদি কাজটার কিছু অংশ শেষ হয়ে এখনো চলমান থাকে তাহলে সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এভাবে আমরা এই 4 স্টাইলের মধ্য দিয়েই আমরা অতীতেও কাজ করতে পারছি, এবং সেগুলোকে বলতে পারছি পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেম ভাবে আমরা ফিউচারের জন্য
কি 4টা টেন্স পেয়ে যাচ্ছি। এভাবে আমরা মোট 12টা টেন্স কিভাবে আসলো সেটা বুঝতে পারলাম। তাহলে আমরা টেন্স কি ও টেন্সের বিস্তারিত প্রকারভেদ আমরা জানতে পারলাম। এবারে আমরা টেন্স নিয়ে এমন 3টা বিষয় আমাদেরকে জানতে হবে, যেই 3টা বিষয় না জানার কারণে অনেকে টেন্সকে কঠিন মনে করে। তো এই 3টা জিনিসকে তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করাই হলো আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথম তোমরা যেই টপিকটি দেখতে পাচ্ছ সেটা হলো পুরুষ, যেটাকে ইংরেজি গ্রামারের ভাষায় আমরা বলি পার্সন। তো পার্সনকে আমাদের একটু জানতে হবে। আর পার্সন টেন্স শিখতে গেলে পার্সন নিয়ে আমাদের আহামরি কিছু জানা লাগবে না। তোমরা যে শক্তি দেখতে পাচ্ছ এইটা আমাদেরকে ধারণা রাখতে হবে। এটাই মূলত আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো একটু তার আগে আমাদেরকে দেখো পার্সন সম্পর্কে জেনে নাও। যে পার্সন বলতে এই যে তুমি যে আমার কথা শুনছো, আমি এবং তোমার মাঝে এখন কিন্তু কেউ নেই। অর্থাৎ আমি বক্তা বা আমি প্রথম পক্ষ এবং তুমি শ্রোতা, তুমি দ্বিতীয় পক্ষ। এখন তোমার কোনো অসুস্থ ফ্রেন্ডকে নিয়ে যদি আমরা কথা বলি, অর্থাৎ যে আমাদের দুজনের মধ্যে উপস্থিত নেই, সে হলো তৃতীয় পক্ষ। তো আমাকে বলা হবে ফার্স্ট পার্সন, তোমাকে বলা হবে সেকেন্ড পার্সন, এবং তোমার সেই অনুপস্থিত যে আমাদের মাঝে উপস্থিত নেই সেই বন্ধুকে বলা হবে থার্ড পার্সন। তো এই যে পার্সন, এটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে তোমরা আমার অন্য ভিডিওটি দেখে নিতে পারো। তো এখন আমাদেরকে শখের দিকে একটু খেয়াল করতে হবে। দেখো ফার্স্ট পার্সনের মধ্যে তোমার যে উদাহরণগুলো আছে এখানে সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ একজনকে বোঝায় এবং একের অধিক জনকে বোঝায়, যেটা প্লুরাল, সেই অংশ দিয়ে আছে। তো ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো সিঙ্গুলার নাম্বার, কোনগুলো প্লুরাল, এইগুলো আমাদের মনে রাখতে হবে। এবং মনে রাখবা পার্সন কিন্তু বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে। তো যদি কখনো এই পার্সনগুলা সাবজেক্ট হিসেবে বসে তখন কিন্তু তার সাথে হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্বটাও কি হয়, এই টেন্স এই পার্সন অনুসারেই হয়। যেমন আয়ের সাথে এম বসে, আয়ের সাথে ওয়াজ বসে, কিন্তু কখনোই আয়ের সাথে আর বসে না। আমরা আই এম শুনেছি, আই ওয়াজ শুনেছি, কিন্তু আমরা কি কখনো আই আর এরম দেখেছি? হয় না। তো ইউ এর সাথে আর হয়, ইউ এর সাথে হ্যাভ হয়, হির সাথে ইজ হয়, হির সাথে হ্যাজ হয়। এরকম এই যে পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব হচ্ছে, এই জিনিসগুলো আমরা অবশ্য টেন্সের মধ্যে শিখতে গেলেই আমরা বিস্তারিত নিয়ম জানতে পারবো। তো আমাদেরকে পার্সনটা জানতে হবে, কোনগুলো সেকেন্ড পার্সন, কোনগুলো থার্ড পার্সন। তো থার্ড পার্সনের এখানে দেখো সিঙ্গুলার নাম্বার কোনগুলো আছে, এইটা আমাদের কিন্তু একটু ইম্পর্টেন্ট, যেটা আমরা সামনে একটু পরেই বুঝতে পারবো। তো পার্সন আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে সেটি হলো বাক্যের গঠন। তো বাক্যের গঠন আমরা কিভাবে বুঝতে পারবো? তাহলে একটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা আশা করি বিস্তারিত জানতে পারবো। ধরো আমি এখানে লিখলাম আই অ্যাম ইটিং রাইস। এটাকে বাংলায় আমরা কি বলতে পারি? আমি ভাত খাচ্ছি। তাহলে এই যে আই অ্যাম ইটিং রাইস, এটা কিন্তু কোনো না কোনো টেন্সের একটি উদাহরণ। তো কোন টেন্সের উদাহরণ এটা কিন্তু যদি আমরা সেই টেন্সের গঠন, বাক্যের স্ট্রাকচারটা দেখি তাহলে বুঝতে পারবো। আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে খেয়াল করি, সেখানে আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তার মানে কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে এম ইজ আর এর যে কোনো একটা বসবে। যেহেতু আমরা জানি আয়ের সাথে এম হয় পার্সন, তাহলে আই পার্সনের সাথে এখানে যেহেতু সাবজেক্ট আছে তাই এর সাথে দেখো এম হয়েছে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট পেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী, এরপর এই 3টা অংশ থেকে এম ইজ আর থেকে এম পাইলাম, এবং দেখতে পাচ্ছি এখানে ইট ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, এরপরে অবজেক্ট। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আমরা এরকম অনেক উদাহরণ পাবো, যখন এই উদাহরণগুলো দেখলেই আমরা বলে দিতে পারবো এটা কোন টেন্স। এজন্য বাক্যের গঠন বা সেই টেন্স অনুযায়ী স্ট্রাকচারটা আমাদের জানা জরুরি। ধরো আমি বললাম যে আমি পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে আমি একটি উদাহরণ লিখতে চাই। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো এখন আমি কি করব? সাবজেক্ট দিলাম আই, এরপরে কি করব? আয়ের সাথে কোনটা বসে? আমরাই যে বললাম একটু আগে পার্সন অনুযায়ী কিন্তু হেল্পিং ভার্ব বসবে। তাহলে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? তাহলে আমরা জানি আয়ের সাথে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ। তাহলে আমি ভাত খেয়েছি, এইটাকে যদি আমি করতে চাই তাহলে লিখলাম আই হ্যাভ
এবার কি করব, ইটেন। কেন ইটেন করব? কারণ ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের এই 3 নম্বর ফর্মটার ক্ষেত্রে আমরা জানি ইটেন হয়। তাই লিখলাম আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এই যে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা একটা উদাহরণ লিখে ফেললাম যে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এই জন্য আমাদেরকে বাক্যের যে স্ট্রাকচার অর্থাৎ বাক্যের যে গঠন, এইটা টেন্স অনুযায়ী প্রত্যেকটা টেন্সের এরকম একটা করে গঠন আছে, সেগুলো আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে টেন্সগুলো আমাদের সামনে সবচেয়ে বেশি সহজ হয়ে উপস্থাপন হবে। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে সেটি হলো ক্রিয়ার রূপ অর্থাৎ ভার্বের যে রূপগুলো সেইটা। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা অনেক ছেলেমেয়েরাই বুঝতে পারেন। তাহলে আমরা এখন খুব সুন্দর কয়েকটি উদাহরণের মধ্য দিয়ে ক্রিয়ার রূপ অর্থাৎ ভার্বের রূপ কি আজকে আমরা সেটা শিখব, যেটা জানার পর আসলে আমাদের অনেক ভুল ধারণা ভেঙে যাওয়ার কথা এবং ভেঙে যাবেও। তো ধরো আমরা একটা ভার্ব নিলাম ইট, যেটাকে বলা হয় ইট মানে হলো খাওয়া। এই যে ইট মানে খাওয়া, এই খাওয়া দিয়ে আমরা 6টি বাক্য তৈরি করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভাত খাই, ইংরেজিতে লিখেছি আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এভাবে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাবো। তাহলে এই যে এখানে এক খাওয়া দিয়ে আমরা দেখো 6টি কথা লিখেছি, খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো। তাহলে যে কোনো মূল একটা অংশ রুট যেটার শেকড় যেটা, সেই অংশটা থেকে আমরা অর্থাৎ খাওয়া এই কথাটা থেকে আমরা দেখো এতগুলা কথা পাইলাম। তো এক খাওয়া ইট মানে যদি খাওয়া হয়, এখানে দেখো খাই ইংরেজি দ্বারা কিন্তু আমরা কোনো অর্থ জানি। আমরা যদি বলি খাচ্ছি ইংরেজি কি, অনেকে বলে ইটিং। ইটিং এর কোনো শব্দ নেই, ইটিং এর কোনো মানে নেই। ইটিং মানে খাচ্ছি, এটা সত্য কথা নয়। খেয়েছি ইটেন, ইটেন মানে খেয়েছি, এটা সত্য কথা নাই। এইগুলোর কোনোটারই অর্থ কিন্তু নেই। খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, এটাকে ইংরেজিতে আমরা কোনো অর্থ পাবো না। এটার একদম গোড়া যেটা সেটা হলো আসল যেই জিনিসটা অর্থাৎ মূল জায়গা থেকে যেটা এসেছে এটা হলো ইট মানে খাওয়া, খাওয়া থেকে এসেছে। এইগুলো তাহলে আসলে কি? এইগুলো হলো সেই খাওয়া এই কথাটারই রূপ অর্থাৎ ইটের বিভিন্ন রূপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইট, ইটিং, ইটেন, এট, উইল ইট, উইল এট, উইল ওয়াজ ইটিং ইত্যাদি। অর্থাৎ এইগুলো প্রত্যেকটাই এক একটা রূপ, সেই ভাবটার এক একটা রূপ। অর্থাৎ এখানে খাওয়া থেকেই মূলত এই শব্দগুলোর উৎপত্তি অর্থাৎ হয়েছে। এগুলো আমরা দ্বারা বুঝতে পারি এগুলা বিভিন্ন সময় নির্দেশ করে অর্থাৎ টেন্সকে নির্দেশ করে। আমি যখন বলছি আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, এই খাচ্ছি দ্বারা তুমি কি বুঝবা? আমি এখন খাচ্ছি মানে কাজটা আমার এখন চলমান আছে, আর আমরা জানি চলমান কাজ এটা কি কন্টিনিউয়াসকে বোঝায়। তাহলে আমি যদি বর্তমানে চলমান করি এই কাজটাকে এই শব্দটা দ্বারা বোঝাই, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। এভাবে দেখো খেয়েছি মানে কাজটা শেষ করে ফেলেছি, খেয়েছিলাম মানে আগে কোনো সময় হয়তো খেয়েছিলাম বা আগের দিন খেয়েছিলাম, এরকম। আমি ভাত খাবো, খাবো এটা দ্বারা তোমরা বুঝতে পারছো আমি এখনো খাইনি, সামনে খেতে যাব মানে এখনো খাইনি, খাবো অর্থাৎ ভবিষ্যৎকে বোঝাচ্ছে। অর্থাৎ এইগুলো প্রত্যেকটা একটা ওই যে খাওয়া এইটা রূপ অর্থাৎ ভার্বের রূপ, এটা বিভিন্ন সময়কে নির্দেশ করছে অর্থাৎ টেন্স অনুযায়ী হচ্ছে। তাহলে আমরা এটা প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই এই রূপগুলো পাবো। যেমন আমি যদি বলি গো, গো মানে যাওয়া, যাওয়া দিয়ে দেখো আমরা 6টা পাচ্ছি। আমি যাই, আমি যাচ্ছি, আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম, আমি যাব। আমরা যদি প্লে বলি, প্লে মানে খেলা করা। তাহলে আমরা যদি বলতে চাই এটা টেন্স অনুযায়ী সময় অনুযায়ী, আমি খেলি মানে রোজ খেলি, আমি খেলছি মানে আমি এখন খেলছি, আমি খেলেছি, আমি খেলেছিলাম, আমি খেলছিলাম, আমি খেলবো। অর্থাৎ খেলি, খেলছি, খেলেছি, খেলেছিলাম, খেলছিলাম, খেলবো। এই যে কথাগুলো এইগুলো প্রত্যেকটাই দেখো ওই যে খেলা করা এই কথাটার রূপ। অর্থাৎ তোমার এখন যে অবস্থায় তুমি সুন্দর ড্রেস পরে আসো, তোমাকে যদি ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় আমি বসাই দিই, সেই তুমিই কিন্তু তোমাকে অন্য পরিচয়ের মানুষ ভাববে।
কিন্তু তুমি যদি স্কুল ডেজ পড়ো সেই তোমাকেই কিন্তু আবার স্টুডেন্ট বলবে। ঠিক এই যে একই মানুষকে বিভিন্ন অবস্থাতে আমরা রূপ পাল্টাই ফেলছি না, ঠিক এই প্রত্যেকটি ভার্বের সেই মূল অংশ থেকে এটা যখন সময় অনুযায়ী কাজ হবে টেন্স অনুযায়ী, তখন সেটা বিভিন্ন রূপে বসাতে হবে। আর এই রূপে বসানোটাই হলো ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা ওই যে মূল রুট যে ভার্বটা আমরা পাইলাম সেটার সাথে সেই কাজ করেই এইগুলো আমরা পেয়ে থাকি। তাহলে এরকম ইংরেজিতে কয়টা রূপ আছে? বাংলায় আমরা 6টা পাইলাম। ইংরেজির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমরা একটা ছক দেখতে পাচ্ছি, এখানে মোট 5টি তোমার রূপ রয়েছে। আমরা যতগুলো ওয়ার্ড মিনিং পড়ি ইংরেজির, ওই ওয়ার্ডটাই সরাসরি যেটাতে আমরা পড়ি ওইটাই হলো প্রেজেন্ট ফর্মে থাকে। এরপরে ওইটা আমরা যদি করে ফেলি, যেমন গোয়ের দেখো এখানে বলেছি ওয়েন্ট, গো মানে যাওয়া। আমি যদি বলি যে গিয়েছিলাম, তাহলে আগে কখনো করেছিলাম। এই পাস্ট ফর্ম দ্বারা আমাদেরকে ভার্বের এমন রূপ বোঝায় যেটা আমরা আগে করে ফেলেছি। যেমন পড়েছিলাম, খেয়েছিলাম, চড়েছিলাম, ঘুরেছিলাম, স্কুলে গিয়েছিলাম, রান্না করেছিলাম। এই যে আগে করেছি এরম বোঝায়, এটা হলো পাস্ট ফর্ম বা ভার্বের, যেটাকে আমরা সংক্ষেপে V2 বলি। আমরা যদি 3 নাম্বারটাই দেখতে যাই, সেক্ষেত্রে যদি আরেকটা খেয়াল করো, এখানে আছে গোয়ের দেখো গন বলেছি, ইটের দেখো ইটেন বলেছি। এই পাস্ট পার্টিসিপল ফর্মটা এমন ফর্ম যেটা দ্বারা আসলে কাজটা হয়ে গিয়েছে এরকম ক্ষেত্রে ব্যবহার হবে। কাজটা আমাদের হয়ে গিয়েছে, তো আমি গিয়েছি, গিয়েছির জন্য গন, ঠিক আছে, এটা রূপ, কিন্তু গিয়েছি মানে গন না, এটা জাস্ট গিয়েছি। এই যে ভার্বটা ক্রিয়াপদ, এর রূপ হলো গন। আমাদেরকে 3 নাম্বার ফর্ম বসাতে হবে। 4 নাম্বার ফর্মটা এখানে দেখো আইএনজি যোগ, যেটা দ্বারা আসলে চলমান কোনো কাজকে বোঝায়। যেমন যাচ্ছি, গোয়িং আছে, তার মানে এটা দ্বারা আমরা বলবো যাচ্ছি বোঝাবে, চলমান কোনো কাজ। ইটিং আছে, তার মানে এটা চলমান, খাওয়াটা আমাদের কেমন বোঝাবে, চলমান, তার মানে ইটিং মানে খাচ্ছি বোঝাবে। এরপরে প্লে যদি দেখো প্লেইং আছে, তার মানে আইএনজি থাকলে আমরা কি বুঝবো, ওই ভার্বের ওই কাজটা চলমান থাকবে ওই সময়, তার মানে প্লেইং মানে খেলছি, খেলছি বোঝাবে। এরপরে দেখো 5 নম্বর ফর্ম, এইটা মূলত হলো থার্ড পারসন সিঙ্গুলার পারসন অনুযায়ী হয়ে থাকে, সেটা আমরা টেন্সের মধ্যে গেলেই বিস্তারিত জানতে পারবো। এখন এই যে ভার্বের রূপগুলো, এগুলো আমাদেরকে এক এক সময় অর্থাৎ টেন্সের জন্য এক একটা রূপ ব্যবহার করতে হয়। অবশ্যই আমরা এইদিকে অবশ্যই কিন্তু নজর রাখবো। তো আশা করি তোমরা এই পর্যন্ত টেন্সের বিস্তারিত বুঝতে পেরেছ। ভিডিওটি যাতে বড় না হয় এজন্য আমরা দ্বিতীয় অংশে খুব ভালোভাবে পরের অংশটুকু অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের বিস্তারিত আলোচনা করেছি। তো দ্বিতীয় পর্ব তোমাদের জন্য দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।